হঠাৎ করেই সরকারের রপ্তানি আয়ের হিসাব থেকে $23 বিলিয়ন গায়েব করে ফেলা হয়েছে। সরকার ইচ্ছাকৃতভাবে রপ্তানি বেশি দেখিয়েছে। 200 কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগে বিটিআরসি মামলা করেছে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছেলে আসিফ শামসের বিরুদ্ধে। 33 মাস আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। এই 33 মাসের মধ্যে পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। তার কারণ তার বাবা প্রভাবশালী সংসদ সদস্য ডেপুটি স্পিকার। আমরা কি খেয়াল করছি সাম্প্রতিক সময়ে দুর্নীতি বিরোধী এক ধরনের অ্যাকশনে আছে সরকার? এটা দেখা যাচ্ছে। মানে বিচার সম্পর্কে একটা কথা বলা হয়, বিচার হলেই হয় না, জাস্টিস বলা হয়। সেটা যে হয়েছে সেটা দৃশ্যমানও হতে হয় মানুষের সামনে। ঠিক এই ধরনের একটা ব্যাপার যে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে, এরকম একটার পর একটা ঘটনা আমাদের সামনে আসছে। হঠাৎ করেই সরকারের রপ্তানি আয়ের হিসাব থেকে $23 বিলিয়ন গায়েব করে ফেলা হয়েছে। এতদিন ইপিবি, কেন্দ্রীয় ব্যাংক এবং রাজস্ব বোর্ড যে হিসাব দিত রপ্তানি আয়ের, সেখানে $23 বিলিয়ন একটা তারতম্য ছিল। এখন ইপিবি হিসাব থেকে $23 বিলিয়ন গায়েব করে ফেলার মধ্য দিয়ে এই তারতম্যটার একটা ব্যালেন্স করা হয়েছে। কিন্তু অনেক দিন থেকেই আমদানি রপ্তানি ব্যবসার আড়ালে বিদেশে টাকা পাচার হচ্ছে, এই আলোচনাটা আছে। আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং এর মাধ্যমে এটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আপনাদের মাঝে আবারও নতুন একটি আপডেট ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। দর্শক মণ্ডলী, বর্তমানে কি গুঞ্জন উঠেছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের ডলার তিনি বাইরে পাচার করছেন এবং 200 কোটি টাকা মাননীয় স্পিকার সাহেব তিনি পাচার করছেন, এমন ধরনের কিছু গুঞ্জন শোনা যাচ্ছে। বিষয়টুকু কতটুকু সত্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন। দর্শক, বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যাব। আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখব যে বর্তমানে রাজনীতি পরিস্থিতি কি এবং বাংলাদেশে বর্তমানে কি কি চলছে। আপনারা সম্পূর্ণ বিষয়টুকু ধৈর্য সহকারে দেখবেন যে বাংলাদেশে আসলে এই দুর্নীতি একের পর এক বেরিয়ে আসছে। আসলে বড় বড় পুলিশ কর্মকর্তা, আসলে আপনারা নেটে ঢুকলে আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে বাংলাদেশের অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে। আসলে খুবই দুঃখজনক একটি ঘৃণিত একটি বিষয়। দর্শক, তাহলে আজ বেশি কথা বলবো না, মূল ভিডিও চলে যাব। তাহলে চলেন এই বিষয়টুকু কতটুকু সত্য আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক কমেন্টসে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। হঠাৎ করেই সরকারের রপ্তানি আয়ের হিসাব থেকে $23 বিলিয়ন গায়েব করে ফেলা হয়েছে। এতদিন ইপিবি, কেন্দ্রীয় ব্যাংক এবং রাজস্ব বোর্ড যে হিসাব দিত রপ্তানি আয়ের, সেখানে $23 বিলিয়ন একটা তারতম্য ছিল। এখন ইপিবি হিসাব থেকে $23 বিলিয়ন গায়েব করে ফেলার মধ্য দিয়ে এই তারতম্যটার একটা ব্যালেন্স করা হয়েছে। কিন্তু অনেক দিন থেকেই আমদানি রপ্তানি ব্যবসার আড়ালে বিদেশে টাকা পাচার হচ্ছে, এই আলোচনাটা আছে। আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং এর মাধ্যমে এটা করা হচ্ছে এবং $23 বিলিয়ন যে তারতম্যটা ছিল সেটা অনেক প্রশ্ন তৈরি করেছিল এবং ব্যবসায়ীদের দিকে এক ধরনের সন্দেহের তীর ছিল যে তারা রপ্তানি করবার পরেও এই টাকাটা দেশে আনেনি, এই টাকাটা বিদেশে পাচার হয়েছে। এখন ইপিবি যখন তাদের হিসাব থেকে $23 বিলিয়ন বাদ দিচ্ছে, তখন ব্যবসায়ীরা আপাতত এই অভিযোগ থেকে পার পেয়ে যাচ্ছেন। কিন্তু $23 বিলিয়ন এতদিন কেন বেশি দেখানো হয়েছে? তাহলে একটা হতে পারে সরকার ইচ্ছাকৃতভাবে রপ্তানি বেশি দেখিয়েছে, ফলে এতদিন আমরা চলতি হিসাবের যে ঘাটতি দেখতাম, বাস্তবিক অর্থে এই ঘাটতিটা আরো অনেক বেশি। আমরা দেখতাম প্রতি মাসে আমাদের প্রায় $1 বিলিয়ন, কোনো মাসে $1.5 বিলিয়ন ঘাটতি হচ্ছে চলতি হিসাবে। তার মানে এতদিন আসলে এই ঘাটতিটা আরো অনেক বেশি ছিল। সরকার ফুলিয়ে ফাঁপিয়ে রপ্তানি দেখানোর চেষ্টা করেছে, অনেক বাড়িয়ে দেখানোর চেষ্টা করেছে। আমাদের প্রধানমন্ত্রী তো প্রায় বলেছেন আমাদের রপ্তানি $1 বিলিয়ন ছাড়িয়ে গেছে, এত প্রবৃদ্ধি হয়েছে আমাদের রপ্তানিতে। তার মানে এই সব কিছুই ছিল মিথ্যা কথা, একটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো এক ধরনের বাটপাড়ি, জনগণের সাথে এক ধরনের বাটপাড়ি ছিল এগুলো। এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে এখন যে গায়েব করে ফেলা হলো ইপিবির হিসাব থেকে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক তো এটা পায়নি এবং রাজস্ব বোর্ডের হিসাবে ওইটা নাই, কিন্তু ইপিবি এতদিন দেখিয়েছে এটাকে রপ্তানি হিসেবে। তাহলে এটাও হতে পারে রপ্তানি আসলে হয়েছে, কিন্তু এই রপ্তানির টাকাটা দেশে আসেনি। এখন এটাকে ব্যালেন্স করবার জন্য ইপিবি তাদের হিসাব থেকে এটাকে বাদ দিয়ে দিচ্ছে। যে কোনো একটা হতে পারে। আবার দুটোই হতে পারে, সরকারের অলিগার কিছু ব্যবসায়ীকে সেভ করবার জন্য, তাদের পাচারের টাকাকে জায়েজ করবার জন্য এটা করা হয়ে থাকতে পারে, এবং সরকার এতদিন ফুলিয়ে ফাঁপিয়ে যে রপ্তানিটা দেখিয়েছে সেটাকেও অ্যাডজাস্ট করার একটা প্রয়োজন ছিল, সেটাকেও হয়তোবা সরকার এর মধ্য দিয়ে অ্যাডজাস্ট করে ফেললো। প্রথম আলো থেকে একটা রিপোর্ট দেখবো আমরা, তারপর পুরো বিষয়টা আমাদের একটু আলোচনা করা দরকার। কারণ একটা দুটো টাকার ব্যাপার তো না, এখানে $23 বিলিয়ন ব্যাপার। $23 বিলিয়ন কিভাবে হঠাৎ করে রাতারাতি আপনি একটা হিসাব থেকে গায়েব করে দিতে পারেন? এবং সবচেয়ে সন্দেহের বিষয় হচ্ছে এই ব্যাপারে কেউই কথা বলছে না। ইপিবির পক্ষ থেকে কোনো কথা বলা হচ্ছে না, কেন্দ্রীয় ব্যাংক কোনো কথা বলছে না, এনবিআর কোনো কথা বলছে না। এনবিআর এবং কেন্দ্রীয় ব্যাংক যখন কথা বলছে না, তখন স্বাভাবিক তারা বলতে পারে এটা ইপিবির ব্যাপার, তারা তাদের হিসাব থেকে এটাকে গায়েব করে ফেলেছে বা বাদ দিয়েছে, কিন্তু আমাদের হিসাব তো আগে যেটা আমরা দিয়েছি সেটাই আছে। কিন্তু ইপিবির পক্ষ থেকে কেন কথা বলা হচ্ছে না? এবং সাংবাদিকদের তারা এড়িয়ে চলছেন, তার মানে নিশ্চয়ই এর ভেতরে কোনো একটা ঘটনা আছে। এবং আরেকবার বলি, এটা $23 বিলিয়ন একটা হিসাব। প্রথম আলো রিপোর্টের হেডলাইন, পণ্য রপ্তানির $23 বিলিয়ন কোথায় গেল?
দেশের পণ্য রপ্তানির হিসাব ওলটপালট হয়ে গেছে। এতে পণ্য রপ্তানির 2,334 কোটি বা 23.34 বিলিয়ন ডলারের হদিস মিলছে না। সদ্য বিদায়ী 2023-24 অর্থ বছরের প্রথম 10 মাস ও এর আগের 2022-23 অর্থ বছরের প্রথম 10 মাস মিলিয়ে মোট 20 মাসে 9,314 কোটি ডলারের রপ্তানির তথ্য দিয়েছিল রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি। তবে বাংলাদেশ ব্যাংক এখন বলছে ওই সময় রপ্তানি হয়েছে 6,980 কোটি ডলার, তার মানে 25% রপ্তানির তথ্য উধাও হয়ে গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো জবাবও পাওয়া যায়নি। এই জায়গাটা গুরুত্বপূর্ণ। 23 বিলিয়ন ডলারেরও বেশি গায়েব করে ফেলা হয়েছে এবং কর্তৃপক্ষের ব্যাপারে কোনো কথা বলছে না। ব্যবসায়ী নেতারা বলছেন তারা দীর্ঘদিন ধরে রপ্তানি পরিসংখ্যান নিয়ে যে সন্দেহ প্রকাশ করে আসছিলেন শেষ পর্যন্ত সেটি সত্য হলো। এতদিন রপ্তানি ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা হয়েছে, এতে নীতি নির্ধারকেরা ভুল বার্তা পেয়েছেন। অ্যাকচুয়ালি নীতি নির্ধারকেরা না জেনে তো এটা করেননি, তারা ভুল বার্তা পাননি, তারা ভুল বার্তা দেবার চেষ্টা করেছেন। শিল্পের অনেক ক্ষতি হয়েছে। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন রপ্তানির হিসাব দেশের লেনদেন ভারসাম্য বৈদেশিক মুদ্রার বিনিময়ে প্রভাব ফেলে, সুতরাং এই উদ্যোগটা নেওয়া দরকার ছিল, অর্থাৎ সঠিক হিসাবটা আমাদের সামনে আসা দরকার। কিন্তু হঠাৎ করে কেন 23 বিলিয়ন ডলার গায়েব করা হলো সেটাও আমাদের জানা দরকার। এই তথ্যটাও আমাদের জানা দরকার, কেন করা হলো, কাদের স্বার্থে করা হলো, এবং এখানে কি কোনো ব্যবসায়ীকে ছাড় দেওয়া হলো? যে ব্যবসায়ী রপ্তানি করেছিলেন কিন্তু দেশে টাকা আনেননি, এই টাকাটা তিনি পাচার করেছেন রপ্তানি ব্যবসার আড়ালে, সেটাও হয়ে থাকতে পারে। সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে তো প্রশ্নের উত্তর দিতে হবে। আপনারা লুকোচুরি কেন করবেন? এদিকে পণ্য রপ্তানির 2,334 কোটি ডলারের হিসাব কোথায় গেল সে বিষয়ে নিশ্চুপ আছেন ইপিবির কর্মকর্তারা। নাম প্রকাশ না করার শর্তে সংস্থাটির একাধিক কর্মকর্তা জানান 2-3 বছর ধরে সংস্থাটির রপ্তানি যে পরিসংখ্যান প্রকাশ করে আসছে তাতে ত্রুটি আছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান এতদিন ইপিবির তথ্যের ভিত্তিতে রপ্তানির হিসাব করা হতো, কিন্তু ইপিবি যে তথ্য দিচ্ছিল সেই অনুযায়ী দেশের রপ্তানি আয় আসছিল না। এ নিয়ে দেশি ও বিদেশি বিভিন্ন সংস্থা থেকে প্রশ্নের মুখে পড়তে হয় বাংলাদেশ ব্যাংককে। তবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে এত পণ্য রপ্তানি হয়নি, ফলে আয় বেশি আসার কোনো যৌক্তিকতাও নেই। তাই এখন থেকে প্রকৃত তথ্যের উপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করা হবে। জাতীয় রাজস্ব বোর্ড অর্থাৎ এনবিআর এবং ইপিবির একই রকম রপ্তানি তথ্য ব্যবহার করবে। রপ্তানির প্রকৃত তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংক গত বুধবার লেনদেন ভারসাম্যের হিসাব করেছে। এতে দেশের আর্থিক হিসাব হঠাৎ করে ঘাটতি থেকে উদ্ধৃত হয়ে গেছে। তবে নতুন করে ঘাটতিতে পড়েছে চলতি হিসাব। রপ্তানি তথ্যের হিসাবে ওলটপালট হওয়ায় গত বছরের জুলাই থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত লেনদেন ভারসাম্য ঘাটতি হচ্ছে 556 কোটি ডলার। আরও 556 কোটি ডলারের ঘাটতি এখন চলতি হিসাবে দেখা যাচ্ছে। ইপিবির তথ্যানুযায়ী গত 2022-23 অর্থ বছরের প্রথম 10 মাসে 4,567 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়, কিন্তু এখন বাংলাদেশ ব্যাংক বলছে হয়েছিল অ্যাকচুয়ালি 3,631 কোটি ডলারের রপ্তানি, তার মানে 954 কোটি ডলারের রপ্তানি কম হয়েছে। হতে পারে এটা আসলে কম হয়েছে, সরকার বেশি দেখিয়েছে, কিংবা ওই 10 মাসে 954 কোটি ডলার বিদেশে পাচার হয়ে গেছে রপ্তানি ব্যবসার আড়ালে। একইভাবে বিদায়ী 2023-24 অর্থ বছরের প্রথম 10 মাসে 4,747 কোটি ডলারের পণ্য রপ্তানি দেখানো হয়েছিল, ইপিবি দেখিয়েছিল। কেন্দ্রীয় ব্যাংক বলছে ওই সময় প্রকৃত রপ্তানি হচ্ছে 3,367 কোটি ডলার, অর্থাৎ 1,380 কোটি ডলার, 1,380 কোটি ডলার অ্যাকচুয়াল রপ্তানি কম হয়েছে। আবার আগের মতো একই বিষয় হতে পারে, ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে 1,380 কোটি ডলারের রপ্তানি, কিংবা এটা আসলে রপ্তানি হয়েছে কিন্তু দেশে এই টাকাটা আসেনি, টাকাটা পাচার হয়েছে। রপ্তানি তথ্যের গরমিলের বিষয়ে জানতে গত বৃহস্পতিবার দুপুরে ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেনের দপ্তরে যান প্রথম আলোর এই প্রতিবেদক। সংস্থার একাধিক কর্মকর্তা জানান বাণিজ্য মন্ত্রণালয়ে জরুরি বৈঠকে গেছেন ভাইস চেয়ারম্যান, পরে তার মুঠোফোনে কল করা হলো, সেটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে ইপিবির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। দেশের পণ্য রপ্তানির 84 থেকে 85% তৈরি পোশাক। ইপিবির রপ্তানি পরিসংখ্যান নিয়ে গত 22-23 অর্থ বছরের মাঝামাঝি থেকে সন্দেহ প্রকাশ করতে থাকেন তৈরি পোশাকের রপ্তানি কারকেরা। তারা বলছেন এখন যে হিসাবটা আসছে সেটাই প্রকৃত হিসাব। তারা এটাই বলবেন, কারণ এটাকে প্রকৃত হিসাব দেখাতে পারলে ব্যবসায়ীদের উপর থেকে অভিযোগটা পুরোপুরিভাবে চলে যায়। কিন্তু এতদিন তাহলে সরকার চলতি যে হিসাবটা দেখিয়েছে, চলতি হিসাবের ঘাটতি যেটা দেখিয়েছে, তার চেয়ে ঘাটতি আর অনেক বেশি ছিল। আমরা যে অনেকদিন থেকে বলে আসছি সরকার যে রিজার্ভের কথা বলছে, তাদের রিজার্ভ মজুদ আছে, এটা তো কাগজে কলমের হিসাব। এবং যে ঘাটতিটা এখন বের হচ্ছে, অর্থাৎ 23 বিলিয়ন ডলার রপ্তানি তারা দেখিয়েছে যেটা আসলে রপ্তানি হয়নি, এখন বলছে এতে ব্যবসায়ীদের উপর থেকে অভিযোগটা চলে যাচ্ছে। কিন্তু সরকার এখন চলতি হিসাবের যে ঘাটতির হিসাব আমাদের সামনে আসবে সেটাকে কিভাবে ম্যানেজ করবে, সেটা আমাদের সামনে কিভাবে প্রেজেন্ট করবে। এবং এখন ইপিবি কিন্তু কোনো কথা বলছে না, ইপিবির চেয়ারম্যানকে পাওয়া যাচ্ছে না, ইপিবির কর্মকর্তারা মুখে কুলু পেটেছেন। আমরা যখন বলেছি দেশের অর্থনীতি, দেশের রপ্তানি একটা সংকটের মধ্যে আছে, তখন তারা আমাদের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলেছেন। তারা কাগজ কলমের হিসাব দেখেছেন, কত রপ্তানি হয়েছে সেটা তারা দেখেছেন। এমনকি করোনার মহামারীর মধ্যেও কত রপ্তানি হয়েছে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যেও তাদের রপ্তানি প্রবৃদ্ধি হচ্ছে এগুলো দেখেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে রপ্তানি তো কমে গেছে, প্রবৃদ্ধি তো অনেক দূরের কথা, রপ্তানি হ্রাস পেয়েছে শতকরা হিসাবে। সারা পৃথিবী থেকে তাই হচ্ছে। এখন যদি হিসাব করা যায় তাহলে বাংলাদেশের রপ্তানি পৃথিবীর অন্য যে দেশগুলো রপ্তানি করে, বিশেষ করে তৈরি পোশাক, তাদের চেয়ে অনেক বেশি মাত্রায় কমেছে। এই কারণে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটাকে, সরকারের সেই ব্যর্থতাকে। এটা হতে পারে, পাশাপাশি আরেকটা হতে পারে যেটা বিদেশে টাকা পাচারকে জায়েজ করার একটা প্রক্রিয়া। যেটাই হোক না কেন সরকার জনগণের কাছ থেকে আড়াল করবার চেষ্টা করছে আসল তথ্য। তাহলে জনগণ আসল তথ্যটা পাবে কোথায়? দেশের অর্থনীতির আসলে কি অবস্থা? আমাদের এই যে প্রতি মাসে আমাদের চলতি হিসাবের যে ঘাটতির আসল পরিমাণ কত,
এবং আসল পরিমাণটা যদি বের হয় তাহলে আমাদের রিজার্ভের সঠিক পরিমাণটা কত। আপনারা এই গ্রস রিজার্ভ, নেট রিজার্ভ, IMF কে দেখানো রিজার্ভ, কেন্দ্রীয় ব্যাংকের ঘোষণা করা রিজার্ভ, এত কথা বাদ দেন। সত্যিকারের রিজার্ভ কত দেশের সেটা এখন প্রকাশ করতে হবে। কারণ ইপিবি যখন $23 বিলিয়ন হুট করে একদিন তাদের হিসাব থেকে গায়েব করে ফেলতে পারে, তাহলে কেন্দ্রীয় ব্যাংক কোনো একদিন হঠাৎ করেই বলে ফেলতে পারে আমাদের হাতে আর কোনো রিজার্ভ নেই, কিংবা আমাদের রিজার্ভ $2 বিলিয়ন, এতদিন আমরা ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বেশি দেখিয়েছি, এখন সেটা আমরা ঠিক করছি, আমরা সেই একটা ভারসাম্য আনছি, যে তারতম্যটা ছিল সেটাকে আমরা ঠিকঠাক করছি। হঠাৎ করে বলে ফেলতে পারে ইপিবি, যদি হঠাৎ করে বলতে পারে $23 বিলিয়ন কথা, তাহলে হঠাৎ করে কেন্দ্রীয় ব্যাংক বলে ফেলতে পারে আমাদের কাছে কোনো রিজার্ভ নাই। সুতরাং আমরা জানতে চাই সঠিক হিসাবটা কি, রিজার্ভের সঠিক হিসাবটা কি। প্রশ্ন আসতেই পারে, কারণ রিজার্ভ নিয়ে যখনই প্রশ্ন করা শুরু করেছে সাংবাদিকরা, তখন থেকেই আপনি বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করা বন্ধ করে দিয়েছেন। কি হয়েছে? রিজার্ভ কি আদৌ কিছু আছে, নাকি রিজার্ভের মধ্যে ওই ইপিবির মতো $23 বিলিয়ন মতো কোনো একটা ঘাপলা আছে? সুতরাং আমাদেরকে তথ্য দিতে হবে। আমরা এতদিন যে প্রশ্ন তুলতাম, আপনারা আমাদের বিরুদ্ধে নানান কথাবার্তা বলতেন, সেই গল্প থেকে এখন সরে আসেন। কারণ আপনাদের ওগুলো যে ফুলে ফাঁপিয়ে বানানো গল্প, সেটা তো সরকারি হিসাবেই পরিষ্কার হয়েছে, ইপিবির হিসাবেই পরিষ্কার হয়েছে। হঠাৎ করে কোনো এক সকালে আপনারা $23 বিলিয়ন হিসাব থেকে গায়েব করে দিতে পারেন। সুতরাং কোনো একদিন রিজার্ভ থেকেও সেটা হতে পারে। ফলে এখন সত্যিকার রিজার্ভের হিসাব দিন, প্রত্যেক মাসে সত্যিকারের আমাদের যে ঘাটতি চলতি হিসাবের সেটা আমাদের সামনে দিন, তাহলে আমরা নিজেরাই হিসাব করে নিতে পারবো সত্যিকার অর্থে আমাদের রিজার্ভ এখন কত, আমাদের অর্থনীতি আসলে এখন কেমন। আমরা কি খেয়াল করছি সাম্প্রতিক সময়ে দুর্নীতি বিরোধী এক ধরনের অ্যাকশনে আছে সরকার, এটা দেখা যাচ্ছে। মানে বিচার সম্পর্কে একটা কথা বলা হয়, বিচার হলেই হয় না, জাস্টিস বলা হয়। সেটা যে হয়েছে সেটা দৃশ্যমানও হতে হয় মানুষের সামনে। ঠিক এই ধরনের একটা ব্যাপার, যে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে, এরকম একটার পর একটা ঘটনা আমাদের সামনে আসছে এবং আমাকে জানতে দেওয়া হচ্ছে। এখন কেউ প্রশ্ন করতে পারেন আমরা কি, নাকি অন্য কোনো অডিয়েন্স আছে? সেই প্রশ্নটাই একটু জবাব হিসাবে খুঁজতে চাইবো এই ভিডিওতে। আমি কয়েকটা সাম্প্রতিক ঘটনাকে একটু একত্র করে জাস্ট নিউজের অল্প একটু হেডলাইন এবং কোনো কোনো ক্ষেত্রে সামান্য একটু পড়ি। যেমন ধরুন, পুলিশের সাবেক কর্মকর্তা শামসুদ্দোহা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট। উনি অতিরিক্ত আইজিপি ছিলেন, অতিরিক্ত মহাপরিদর্শক। তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে তাদেরকে চার্জশিট দিয়েছে দুদক, এটা আমাদের সামনে মিডিয়াতে এসছে। তাদের বিরুদ্ধে 66,48,69,81 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এবং আমরা এখানে দেখেছি যে তার স্ত্রীর অ্যাকাউন্টে সম্পদ অনেক বেশি, প্রায় সব দুর্নীতিগ্রস্ত যেসব লোকজন লুটপাট করেন তাদের স্ত্রীর নামেই অনেক বেশি সম্পদ রাখা হয়, সেটা আমরা জানি। এইটা একটা খবর। এবং এই ভদ্রলোকের বিরুদ্ধে, এই ভদ্রলোককে নিয়েই আলাদা করে হয়তো কথা বলা যেতে পারতো। একজন অ্যাডিশনাল আইজিপি, পুলিশের জাস্ট সর্বোচ্চ পদটা, নিচের পদটা, দ্বিতীয় সর্বোচ্চ পদে থাকা একজন মানুষ কিভাবে এই পরিমাণ সম্পদ অর্জন করেছেন, এবং এগুলো তো দুদক যেগুলো স্পেসিফিক পেয়েছে, কনক্রিট প্রমাণ পেয়েছে সেগুলো। এছাড়াও এর বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আছে, বিভিন্ন পত্রপত্রিকা এসছে। এর মধ্যে ইভেন একটা মানে গুলশানে একটা 200 কোটি টাকা মূল্যমানের বাড়ি নিজ দখলে রেখে দেওয়ার অভিযোগ আছে। এটা আমি আজকে ওনাকে নিয়ে আলাদাভাবে করতে চাইছি না, তাই আমি আরো কিছু খবর, যেমন গতকালই খবর আসলো কাস্টমস কমিশনারের বসুন্ধরার 9তলা বাড়ি ও 2 ফ্ল্যাট জব্দের আবেদন, এটা দুদক করেছে। এখানে দুর্নীতি মানে আবেদনের শুনানি করেছিল কোর্টে গিয়ে। সেখানে তার কি ছিল, বসুন্ধরা একটি 9তলা বাড়ি ও রাজধানীতে থাকা 2টি ফ্ল্যাট ও 3টি বাণিজ্যিক স্পেস তার অধিকারে আছে। দুদক শুনানি করে এগুলো জব্দ করে রাখার জন্য আদেশ দিয়েছে। এই ভদ্রলোকের নাম হচ্ছে কমিশনার মোহাম্মদ এনামুল হক, কাস্টমস কমিশনার। তার বিরুদ্ধে এই আদেশ এসছে। আমরা বুঝতে পারি কতটুকু সম্পদ এখানে আছে। ঠিক এর মধ্যেই একদিন আগে খবর, এনবিআর ও সহজের সাবেক কর্মকর্তা স্বামী স্ত্রীর নামে দুদকের মামলা। রাজস্ব বোর্ডের সাবেক সহকারী পরিচালক বদ্রুন্নাহারের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একই দিনে তার স্বামী সড়ক ও জনপথ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী কবির আহমদের বিরুদ্ধে দুদক মামলা করেছে। মানে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত 7 কোটি টাকার সম্পদ পেয়েছে। এছাড়া বদ্রুন্নাহার 1 কোটি 30 লাখ টাকা সম্পদের মিথ্যা তথ্য দিয়েছেন। তাদের ছেলে আসিফ মাহমুদ ওরফে আসিফ হাসানের মালিকানাধীন গ্লোবাল কনসেপ্ট একটি প্রতিষ্ঠানও পাওয়া গেছে, এরকম তথ্য আছে। বিস্তারিত যাচ্ছি না আজকে। কর কর্মকর্তা ফয়সাল এনবিআর থেকে অবমুক্ত। আবার এনবিআর এর আরেকজন, মানে মতিউরের পর, মতিউর এনবিআর কে আমাদের সামনে ভীষণভাবে নিয়ে এসছে। তারপর আরেকজন, তার নাম হচ্ছে কাজী আবু মাহমুদ ফয়সাল, তাকে আনা হয়েছে, ওনাকে অবমুক্ত করা হয়েছে। 27 জুন বৃহস্পতিবার ঢাকার আদালতের কাছে কাজী আবু মাহমুদ ফয়সালের অবৈধ সম্পদ অর্জনের বিবরণ তুলে ধরেছে দুর্নীতি দমন কমিশন। তবে এই ঘটনার প্রতি এনবিআর অফিস করেননি বলে জানা গেছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে কাজী ফয়সাল ও তার স্ত্রীর নামে ঢাকা নারায়ণগঞ্জে 5 কাঠা 2টি প্লট, শ্বশুরের নামে থাকা ঢাকা রমনা এলাকায় একটি ফ্ল্যাট, খিলগাঁও শাশুড়ির নামে 10 কাঠা প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত। সো এখানেও আমরা খেয়াল করছি তার বিরুদ্ধে দুদক কাজ করেছে। এছাড়াও এই কর্মকর্তা ও তার আত্মীয়স্বজনের নামে থাকা 19টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে থাকা 87টি হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন। তার মানে এখানেও একজন এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আরেকটা জিনিস আমি একটু যোগ করে রাখতে চাই, এটা ঠিক দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে না, একজন সহকারী পুলিশ সুপার চাকরি হারিয়েছেন দুর্নীতি ও অসদাচরণের দায়ে। এখানে এক ধরনের ব্ল্যাকমেইলিং এর হিস্ট্রি আছে, আমি সেই বিস্তারিত আলোচনায় যাচ্ছে না। এসব আচরণ পুলিশের কাছে ডালভাত, আমরা জানি বুঝি। কিন্তু এই ক্ষেত্রে এই ভদ্রলোকের চাকরি গেল, এবং যেটা সবচেয়ে জরুরি কথা, এটা মিডিয়ায় আনা হলো, জানানো হলো।
এই কয়েকটা ঘটনা খুব অল্প কিছুদিনের মধ্যে হয়েছে এবং আমরা ট্রেন্ড যদি বিশ্লেষণ করি আমরা ধারণা করতে পারি এই ধরনের দুর্নীতির জন্য দুদক অ্যাকশন নিচ্ছে বা সরকারের দিক থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে, এই ধরনের তথ্য আমাদের সামনে আসার কথা। একটু যোগ করে রাখি, তার কয়েকদিন আগেই পরিমণির সাথে সম্পর্কের জেরে পুলিশের একজন কর্মকর্তা জনাব সাকলায়েন চাকরি হারিয়েছেন বা হারাতে যাচ্ছেন, এরকম একটা ফাইনাল সুপারিশ হয়েছে। এই তথ্য আমাদের সামনে এসছে। ফলে যে শুরু করছিলাম যে এক ধরনের দুর্নীতি বিরোধী অভিযান বাংলাদেশে চলছে, একসময় যে তথাকথিত শুদ্ধি অভিযানের কথা বলা হলো, এবং দুদককে আমরা সাবালক হয়ে উঠতে দেখছি। দুদকের বিরুদ্ধে আমাদের ভীষণ সিরিয়াস অভিযোগ ছিল, তারা কখনোই দুর্নীতি দেখে না। কোথাও যদি প্রচুর হই হট্টগোল এবং শোরগোল হয়, মাঝে মাঝে একটু নড়ে চড়ে, তাও ডেকে তাদেরকে এক ধরনের ক্লিন চিট দেয় হলো তার কাজ। এছাড়া আপনি যদি কাউকে হয়রানি করতে চান তখন দুদক লেলিয়ে দেওয়া হয়। ডক্টর ইউনূসের বিরুদ্ধে এখন যেমন লেলিয়ে দেওয়া হয়েছে, এর আগে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল। এরকম কাজ যার বিরোধী দল মতকে সিরিয়াসলি অপ্রেস করার জন্য দুদককে ব্যবহার করা হয়েছে। কিন্তু সেই দুদককে এখন দেখা যাচ্ছে সরকারের বিভিন্ন জায়গায় কর্মরত বা চাকরি থেকে রিটায়ার করা মানুষের বিরুদ্ধে ভীষণ সিরিয়াসলি নেমেছে। আর যেগুলো সেন্সেশনাল কেস, এর মধ্যে অন্তত দুটোর ক্ষেত্রে তো দুদক করেছে, যদি এটা তারা স্বতঃস্ফূর্ত বা স্বপ্রণোদিত হয়ে করেনি। জনাব বেনজির এবং জনাব মতিউরের ক্ষেত্রে এ দুটো মেইন স্ট্রিম এবং সোশ্যাল মিডিয়াতে প্রচুর শোরগোল হওয়ার পর দুদককে নড়তে চড়তে দেখা গেল। তাহলে একটা প্রশ্ন যেটা করেছিলাম শুরুতেই, সেই প্রশ্নের জবাবটা খোঁজার চেষ্টা করি। সরকার দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে, এটা ভিজিবল করার চেষ্টা করছে, প্রকাশ্য করার চেষ্টা করছে, এটা শিওর। যে ঘটনাগুলো ঘটছে এগুলো আসতে দেওয়া হচ্ছে, সামনে আসতে দেওয়া হচ্ছে, মিডিয়াকে সাপ্লাই করা হচ্ছে এবং মিডিয়াতে এই নিউজগুলো করতে বলা হচ্ছে, এটা আমি নিশ্চিত। কারণ দুদক কখনো কখনো দু চারজনের বিরুদ্ধে যে তদন্ত করে না তা না, করে। তো সেই তদন্ত আসলে আমরা ধারণা করি বা আমরা নিশ্চিতভাবে বলতে পারি কখনোই সহিনিয়তে করা হয় না। প্রশাসন বা সরকারের মধ্যে নানান রকম গ্রুপ আছে, পাওয়ারের সেন্টার আছে, একজন আরেকজনের বিরুদ্ধে লেগে গিয়ে তাকে দমানোর জন্য, ওকে দমানোর জন্য দুদককে তারা লেলিয়ে দেওয়ার চেষ্টা করে। এনবিআর ডক্টর মতিউর কিন্তু এই ধরনের কথা বলেছিলেন। তার আগে ক্ষেত্রে এর আগে 4 বার দুদক লেলিয়ে দেওয়া হয়েছিল এবং দুদক লেলিয়ে দেওয়ার পরে যেটা হলো, উনি 4 বারই বেরিয়ে এসছেন, এবার 5ম বার কি হবে সেটা পরে দেখা যাবে। সো ওই ঘটনাগুলো হয়েছে, কিন্তু এতদিন আমাদের সামনে এই ধরনের তথ্য আসে নাই। এখন প্রশ্ন হচ্ছে, এটার অডিয়েন্স কি? আমরা জনগণ। আমাদের জনগণকে কি কোনো মেসেজ দিতে চায়? মানে সরকার কারাপশনের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে, এতে সরকারের কি লাভ? আমরা ইংলিশে শোনাবে, কিন্তু কথাটা বলতেই হয়, কারণ এটাই হলো মূল আলোচনার বিষয়। একটা ইলেকটোরাল ডেমোক্রেসির কথা আমরা যখন বলি, তখন একটা নির্বাচন যখন থাকে তখন জনগণকে কিছুটা কেয়ার করা। আপনি খারাপ মানুষ হলেও ইউ হ্যাভ টু কেয়ার পিপল। আপনি মানুষের কাছে ভোট যেহেতু চাইতে যাবেন, আপনাকে মানুষকে দেখানোর চেষ্টা করতে হবে যে না, আপনি কিছু কাজ করছেন। দেশে দুর্নীতি নিয়ে প্রচুর কথা হচ্ছে এবং আওয়ামী লীগ এখন দুর্নীতি অস্বীকার করে না। আমি বহু আওয়ামী লীগ নেতার সাথে টকশো করেছি, আমি দেখলাম যে তাদের টোন এখন এরকম, দুর্নীতি হয় এবং তারা এটাকে জেনারেলাইজ করার চেষ্টা করেন যে ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় দুর্নীতি হয়, সারা পৃথিবীতে দুর্নীতি হয়। এগুলোর বিরুদ্ধে কি যুক্তি আছে দিয়ে আসি, আজকে সেটা নিয়ে আলোচনা করছি না, কিন্তু এই কথাগুলো তারা বলেন। সো দুর্নীতি আছে এবং তাদের ন্যারেটিভ হচ্ছে তাদের দলনেত্রী, দেশের প্রধানমন্ত্রী, তিনি একমাত্র মানুষ যিনি এটাকে নিয়ন্ত্রণে আনতে পারেন এবং তিনি নিয়ন্ত্রণে আনবেন, তিনি সাইফিয়া, তিনি মেসিয়া, এই ধরনের একটা মেসেজ আমাদের সামনে বলার চেষ্টা করেন। কিন্তু এটা বলেও কি আসলে কোনো প্রয়োজন আছে? মানুষকে আপনি আসলে কেন পাত্তা দিবেন? মানুষকে আপনি কেন খুশি করতে চাইবেন? কোনো প্রয়োজন নাই। একটা অপরাধীদের সাম্রাজ্য হিসাবে তৈরি হয়েছে, এটা একটা মগের মুল্লুক, এটা একটা মাফিয়া স্টেট। সেখানে জনগণ কি ভাবছে টাপছে এগুলো ম্যাটার করে না। জনগণকে একটা জায়গায় এই ধরনের সরকার বা এই ধরনের রেজিম ভয় করে, সেটা হচ্ছে যদি জনগণ এতটাই বিক্ষুব্ধ হয়ে ওঠে যে সে রাস্তায় নেমে গেছে, তখন তার গতিচ্যুতির সম্ভাবনা থাকে, তখন সে জনগণকে কিছু কেয়ার করার চেষ্টা করে। তো দুর্নীতি নিয়ে কি জনগণের মধ্যে প্রচন্ড ক্ষুব্ধতা তৈরি হয়েছে যে জনগণ রাস্তায় নেমে যেতে পারে? আমি তো দেখছি না, আমার ধারণা কেউই দেখছি না। তাহলে আবারও পাল্টা প্রশ্ন, জনগণ না কি? তাহলে আমার উত্তর হচ্ছে এই স্টেপগুলোর অডিয়েন্স আসলে জনগণ না, এই দেশের ভেতরের কেউ না। এই পদক্ষেপগুলো আমি মনে করি নেওয়া হচ্ছে সেই আমরা দীর্ঘদিন থেকে এটা ধারণা করছি এবং এই ধরনের অ্যাটিটিউড সরকারের মধ্যে দেখছি। বিশেষ করে আমেরিকা এক ধরনের অবজারভেশনে সরকারকে রেখেছে। আমরা আজিজ আহমেদের বিরুদ্ধে কি করা হচ্ছে বলে আমেরিকার ব্রিফিংয়ে বলা হয়েছে, কারণ ডোনাল্ড লু, সহকারী পররাষ্ট্র সচিব বা আমরা মন্ত্রী বলি এভাবে, উনি যখন বাংলাদেশে সর্বশেষ আসলেন, তিনি তার বাংলাদেশে থাকাকালীন সময়ে তিনি ভয়েস অফ আমেরিকার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন। সেখানেও খুব স্পষ্টভাবে বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে কি করছে, কি ধরনের পদক্ষেপ নিচ্ছে সেটা দেখবেন বলছেন। এমনকি বাংলাদেশের এই দুর্নীতির ঘটনাগুলো যখন আমেরিকার পররাষ্ট্র ডিপার্টমেন্টে, এমনকি পেন্টাগনে জানাব আজিজের ক্ষেত্রে তোলা হয়েছিল, সেখানেও ইনফ্যাক্ট এই কথাগুলো ব্রিফিংয়ে বলা হয়েছিল যে তারা দুর্নীতির বিরুদ্ধে কাজ করছেন সরকারের সাথে এবং তারা দেখতে চান সরকার কি ধরনের পদক্ষেপ নেয়। এবং আমি একটু জুড়ে দেই, আগেও বলেছি, তারপরে এই ভিডিওর রিলেভেন্সের স্বার্থে বলছি, যেন আজিজ আহমেদের বিরুদ্ধে যখন পদক্ষেপ নেওয়া হলো স্পষ্ট দুর্নীতির অভিযোগ, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম। এর আগে মানবাধিকার লঙ্ঘন নিয়ে হয়েছিল, এই দুর্নীতির বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হলো, স্যাংশন দেওয়া হলো, সেটার পর সরকার তেমন কোনো উচ্চবাচ্য করেনি। যদিও জনাব আজিজ আহমেদের বিরুদ্ধে এখনো দুদককে লেলিয়ে দেওয়া হয়নি, কিন্তু সরকারের উপরে চাপ আছে। ডোনাল্ড লু স্পষ্টভাবে বলেছেন দুর্নীতি নিয়ে তারা একসাথে কাজ করছেন। সো সরকারের এক ধরনের চেষ্টা, আমি মনে করি, এটা আমার ইন্টারপ্রিটেশন, আমি ধারণা করি যৌক্তিকভাবেই, এটার অডিয়েন্স আসলে দেশের বাইরে। বাংলাদেশ যে একটা ক্লিপ্টোক্রাসিতে পরিণত হয়েছে, আমেরিকা আজিজকে যে ধারায় শাস্তি দিয়েছে, বহুবার বলেছে তার সাবহেডিং হচ্ছে ক্লিপ্টোক্রাসি অ্যান্ড হিউম্যান রাইটস, এবং আজিজ আহমেদ একজন ক্লিপ্টোক্রাসির পার্ট হিসেবে এই কাজগুলো করেছেন। তো বাংলাদেশে একটা ব্র্যান্ডিং গ্লোবালি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যেটা
চোরদের সরকার, মানে সরকারে যারা বসেছে তারা চোর, তারা চুরির উদ্দেশ্যে, দেশকে লুট করার উদ্দেশ্যে ক্ষমতা আঁকড়ে ধরে আছে। এই যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ সরকারের ইন্টারন্যাশনাল চাপ তৈরি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে। কিছু পদক্ষেপ নিয়ে সরকার সম্ভবত এই আলাপগুলো যখন আসবে, যারা তাদেরকে করতে আসবে, এগুলোকে এক্সাম্পল হিসেবে তারা দেখাবে। এবং আমি ধারণা করি সম্প্রতি যেসব পদক্ষেপ হয়েছে এগুলো অলরেডি বিভিন্ন এম্বাসিতে সরকার পাঠিয়েও দিয়েছে। সুতরাং আমি যদি সঠিক হয়ে থাকে, আমার ইন্টারপ্রিটেশন যদি সঠিক হয়, আমরা সামনেও আরও কিছু ভিজিবল পদক্ষেপ নেওয়া দেখতে পারবো। যদিও বহুবার বলেছি ভিজিবল এই পদক্ষেপগুলো নেওয়া সরকারের খুব পক্ষে যায় না, কিন্তু তারপরও কিছু পদক্ষেপ হয়তো আরও আসবে। এবং রিসেন্ট পদক্ষেপ যা সোকার পদক্ষেপ আমরা দেখছি, দিনের শেষে এরা শাস্তি পাবে কি পাবে না ডিফারেন্ট আলোচনা, কিন্তু এই যে এই মুহূর্তে প্রচুর আলোচনা হচ্ছে, সেই আলোচনার মধ্যে আপনি দেখাতে পাচ্ছেন অ্যাট লিস্ট দ্য প্রসেস ইজ অন। এটাই দেখাতে চাইছেন। আবারও বলছি, ইন্টারনাল না, এক্সটার্নাল অডিয়েন্সকে। ডামি সংসদের ডামি এমপি এবং ডেপুটি স্পিকারের ছেলে বিদেশে পালিয়েছেন, একটা গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে এই ধরনের একটা খবর কয়েকদিন থেকে বিভিন্ন নিউজ মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। উনি বিদেশে গিয়ে পালিয়েছেন না পালাননি সেটা আসলে বলি শোনা, তাকে নিয়ে, তাকে ঘিরে যা যা ঘটেছে এবং সেই প্রসঙ্গে সংশ্লিষ্ট থানার ওসি যে বক্তব্য দিয়েছেন, আমি ওসিকে আন্তরিক মোবারকবাদ জানাতে চাই। আমাদের পুলিশে চাকরি করার লোকজন সত্য কথা কতটুকু বলে আমরা খুব ভালো মতো জানি, কিন্তু উনি একটা দারুণ সত্য কথা বলেছেন, যে সত্য কথাটা এই দেশটা কেমন, এই দেশটা কোথায় গেছে, কোথায় চলে গেছি আমরা, সেটা খুব ক্লিয়ারলি বলে দেয়। জানা কথা, কিন্তু তার মতো দায়িত্বে থেকে এই কথা বলা। অবশ্য তিনি বিপদেও পড়তে পারেনি মন্তব্যের জন্য, তার মন্তব্য নিয়ে শেষ অংশে আসছি, কিন্তু ঘটনাটা কি ঘটেছে আমরা সেটা একটু দেখি। ডেইলি স্টার যে রিপোর্টটা করেছে গতকাল, সেখানে এরকম, সেটা হচ্ছে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, আমরা এগুলোকে ডামি বলতেই চাই, তার সন্তান জনাব SM আসিফ শামস, উনি বেড়া পৌরসভার মেয়র, মানে ডেপুটি স্পিকারের ছেলে বেড়া পৌরসভার মেয়র, তার বিরুদ্ধে 191,63,00,000 টাকা রাজস্ব ফাঁকির মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকলেও 2.5 বছরের বেশি সময় তাকে গ্রেফতার করেনি পুলিশ। 2.5 বছর গ্রেফতার করে, মামলাটা এক ধরনের মিটমাট হয়েছে বলে দেখা গেছে, কিন্তু ঘটনাটা এখন এই রকম। বৃহস্পতিবার গিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসিফ শামস আদালতে হাজির হয়ে কিছু নথি দাখিলের পর তার বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করে নেন ঢাকার জেনারেল সার্টিফিকেট অফিসের আদালত। সো শেষ পর্যন্ত এটা প্রত্যাহার হয়েছে, কিন্তু আমরা মনে রাখবো 2.5 বছর তিনি খুব প্রকাশ্যে ঘুরে বেরিয়েছেন। কি কি কারণ ঘটনা ছিল আমরা আসলে ঘটনাগুলো আমাদের বিস্তারিত জানার দরকার নেই। ওনার একটা ভিওআইপি কোম্পানির লাইসেন্স ছিল, সেটাতে উনি টাকা পয়সা ফাঁকি দিয়েছেন, এই ধরনের অভিযোগ আমরা প্রায় একটা কথা বলি, এবং এটা ডামি এমপি, ডামি ডেপুটি স্পিকারের সন্তান হলেও আমরা এই কথাটা বলতে চাই যে ফাইনালি দোষী সাব্যস্ত হওয়ার আগে উনি অপরাধী, আমরা সেটা বলতে চাই না, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ আছে এবং সেখানে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল 4 জনের বিরুদ্ধে, এবং পরবর্তীতে এজাহারে উল্লেখ করা হয়েছিল 4 জনই পলাতক আছেন। কিন্তু স্থানীয়রা জানান আসিফ 2022 সালের মে মাস থেকে চলতি বছরের 23 জুন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক ও সরকারি কর্মসূচি এবং নির্বাচনী প্রচারণায় নিয়মিত অংশ নিয়েছেন। অ্যাডভোকেট আসিফ শামস রঞ্জন নামে একটি ফেসবুক পেজে দেখা যায় গ্রেফতারি পরোয়ানা জারির সময় থেকে গতকাল পর্যন্ত আসিফ অন্তত 120 বার লাইভে এসেছেন। 120 বার, 2.5 বছরে 120 বার। স্থানীয়রা জানান গত 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি মিছিলের নেতৃত্ব দেন আসিফ শামস, ছবি আছে। গত 6 মে বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের কাছে ভোট চেয়েছিলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবার প্রচারণায় অংশ নিয়েছেন তিনি, ইত্যাদি ইত্যাদি। আমাদের এই জায়গায় আর খুব বেশি জরুরি না। যারা আসিফ কথা বলেছেন, তিনি বলেছেন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তাকে আগে জানানো হয় না, এটা নাই, এসব কথাবার্তা আছে, সমস্যার সমাধান হয়েছে, বেড়ায় ফিরবে। কেউ কেউ বলছেন বিদেশ গেছে, কিন্তু সম্ভবত বিদেশ যায়নি। আমি আবারও বলছি, আসিফের মতো মানুষকে বিদেশে পালাতে হয় না। উনি পালান নাই, বা পালালেও গিয়ে থাকলে উনি ফিরে আসবেন ম্যানেজ করে। কেউ কেউ এটাও বলছেন ঠিক আছে, কারণ তারা ম্যানেজ করতে পারেন। ওসি কি বলেছে সেই জায়গায় আসবো, কিন্তু তার আগে একটা কথা বলে রাখা ভালো, মানে খেয়াল করি, মানে আমি প্রায় এই কথাটা বলি, এটাও আরেকটা উদাহরণ সেটার। মানে আপনি, মানে আওয়ামী লীগের সরকারের কথা বলছি, তারা এই মুহূর্তে হতে পারতো না যে এই গ্রেফতারি পরোয়ানাতে আজকে যা হলো, এক ধরনের কাগজ দেখিয়ে আপনি এটা নিয়ে আপনি চেষ্টা করে আপনি এটাকে ম্যানেজ করলেন, ঠিক আছে আমি দিচ্ছি বলে যে গ্রেফতারি পরোয়ানা উইথড্র করা, এটা 2.5 বছর আগে প্রথমেই হতে পারতো। কিন্তু বাংলাদেশে একটা ঘটনা আছে, সেটা হলো আপনি কতটা ক্ষমতাবান সেটা আসলে ইন্ডিকেট করে আপনি কতটা আইন ভাঙতে পারেন। যে যত বেশি আইন ভাঙতে পারে সে তত বেশি ক্ষমতাবান, এটা একেবারে ক্লিয়ার। আইন ভেঙে আপনি গ্রেফতারি পরোয়ানা নিয়ে 2.5 বছর হ্যাডাম দেখিয়ে ঘুরে বেরিয়েছেন, আপনার কেউ টিকিট হতে পারেনি, এটাই আপনার সক্ষমতা, এটাই আপনার ক্ষমতা, আপনি দেখাতে পারেন। এবং আমি ধারণা করি ভদ্রলোক অনেকের কাছে গল্প টল্প করেছে, কিন্তু তাকে যখন জানিয়েছে উনি জানতেন এটা হতেই পারে না, কারণ আমরা আসবো এই জায়গায়, উনি তুড়ি মেরে দেখিয়েছেন যে সব কিছু আসে যায় না। ওনার বাবার সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও ছিলেন এক সময়, ডেপুটি স্পিকার হওয়ার আগে। সুতরাং এই সক্ষমতাগুলো তারা দেখান, এবং এই দফায় যতদিন যাচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে, এটা একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে মধ্য এবং নিম্ন পর্যায় পর্যন্ত
লিস্ট একটা আই ওয়াশ দেওয়ার চেষ্টা, সেটাও এখন আর কাজ করে না। এটা বহু বছর হয়ে গেছে। মানে আপনি আচ্ছা এটা কেমন দেখা যায়, একটু আইনের শাসন ভাব দেখাই, তাকে একটু ধরলামও, তারপর উনি জামিন টামিন নিলেন গিয়ে, এসব যদি কিছু দেখানো হতো, এক ধরনের আইনের শাসন খেলা হতে পারত। কিন্তু এই টেলারও ধার তারা আসলে আর ধারে না এখন। এটাই বলছিলাম আমি বহুদিন, যে অনেকে মনে করেন যে অভিনয় করা, একটু আই ওয়াশ দেওয়ার চেষ্টা করা, কেউ সমালোচনা করেন, কিন্তু আমি বলি সবসময় সেটা হচ্ছে এই যে আপনি একটু লজ্জা করছেন, মানুষের সামনে কি করবো না করবো একটু ভাবছেন, একটু আই ওয়াশ দিতে চাইছেন, আপনি একটু মিথ্যা কথা বলেন, এই জিনিসগুলো না মানুষকে লিস্ট কেয়ার করার একটা ইন্ডিকেশন। কিন্তু বেশ কিছুদিন হচ্ছে আপনি এগুলোর কেয়ার করেন না। বহু ক্ষেত্রে আমরা দেখেছি এখন আপনি প্রকাশ্যে সব বলে ফেলেন, প্রকাশ্যে সব করে ফেলেন, ক্লিয়ারলি করে ফেলেন। যে জায়গাটা আসছিলাম, ওসির বক্তব্য। গত বুধবার বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, এই থানায় যোগদানের পর 23 সালের 9 ডিসেম্বর, মানে উনি যোগদান করেছেন 8 মাস হয়ে গেছে প্রায়, আমি তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সম্পর্কে জানতে পারি। আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তখন আমি তাকে মৌখিকভাবে বলি পাওনা টাকা পরিশোধ করতে। তার মানে জনাব টুকুর সন্তান জনাব আসিফ খুব ভালোভাবে জানতেন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। উনি মিথ্যা কথা বলেছেন। সারা পৃথিবীতে বিভিন্ন পদে থেকে মিথ্যা কথা বলা তো অপরাধী, কিছু পদে থেকে মিথ্যা কথা বলা একটা ভয়ঙ্কর ক্রাইম। যাই হোক, এটা বাংলাদেশ, মগের মূল্যকে বলাই যায়। সুতরাং জনাব আসিফ যে দাবি করছেন উনি কিছু জানতেন না, এটা মিথ্যা কথা। এটা ওসি তাকে জানিয়েছেন এবং টাকাটা পরিশোধ করে দিতে বলেছেন। কিন্তু সবচেয়ে মূল কথাটা, প্রধান কথাটা হচ্ছে এখানে, তার বাবা বর্তমান সংসদ সদস্য, সংসদের ডেপুটি স্পিকার, তিনি বর্তমান পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তাকে গ্রেফতার করব, আমার কি সাহস আছে? আমি তাকে শুধু মৌখিকভাবে কয়েকবার বলেছি। আবারও পড়ি, বাংলাদেশের ইতিহাসে ওসির এই বক্তব্যটা বাঁধিয়ে রাখতে হবে। বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, ঘটনা এটাই, বহু বছর থেকে এটা আছে। কিন্তু এই ওসি প্রকাশ্যে বলেছেন, তাকে মোবারকবাদ জানাই, উনি সাহসিকতা দেখিয়েছেন, কিংবা টু সাম এক্সটেন্ট বোকামি। উনি বলছেন তার বাবা বর্তমান সংসদ সদস্য ও সংসদের ডেপুটি স্পিকার, তিনি বর্তমান পৌরসভার মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তাকে গ্রেফতার করব, আমার কি সাহস আছে? তাকে শুধু মৌখিকভাবে কয়েকবার বলেছি। ইয়াস, এটাই বাংলাদেশ, এটাই বাংলাদেশ। এটা যদি ন্যূনতম একটা রাষ্ট্র হতো, এই মুহূর্তে ওসির চাকরি থাকতো না। কারণ এই ওসি প্রজাতন্ত্রের কর্মচারী, উনি খুব ইউটোপিয়ান শোনাবে, তারপরও বলি, প্রজাতন্ত্রের কর্মচারী, এবং উনি সংবিধান এবং আইনের চৌহদ্দের মধ্য থেকে কাজ করবেন। এই তো কথা, ওনার এই চাকরির শর্তের মধ্যেই এটা আছে। কার বাপ কি, কে কি, এগুলো তো দেখার কথা উচিত না। উনি আইন প্রয়োগ করেন, তার জন্য যা করার উনি তাকে তা করবেন। সংবিধানও আমরা লিখে দিয়েছিলাম, আইনের চোখে সবাই সমান আশ্রয় লাভের অধিকারী, ইত্যাদি সংবিধান। তো কেউ যখন কাউকে বেশি সুযোগ দেয়, ওই সেই বিখ্যাত কথার মতো জর্জ ওয়ারওয়েলের, অল অ্যানিমালস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়াল দ্যান আদার্স, কাউকে বেশি ইকুয়াল হিসাবে ট্রিট করা, দ্যাট ওয়াজ ভেরি ফানি। এটা সংবিধানের লঙ্ঘন, এবং এই ওসির তার কর্তব্য অবহেলার জন্য চাকরি চলে যাওয়া উচিত ছিল। বাট উনিও প্রকাশ্যে এখন বলছেন, কারণ উনি যেহেতু এটা তামিল করেন নাই, ওনার কাছে এই প্রশ্নের জবাব তো চাওয়া যেতেই পারে। অনেক সময় তারা এইসব প্রশ্নের জবাব দিতে চান না, পত্রিকা লিখে দেয়, তাকে ফোন করে পাওয়া যায়নি, খুদে বার্তা দিয়েও কোনো রকম রেসপন্স পাওয়া যায়নি, ইত্যাদি। কিন্তু উনি এসে বলে দিয়েছেন, এটাই বাংলাদেশ। আইনের হাত কত লম্বা, আইন আপনাকে কি করতে পারে, ইত্যাদি নানা কথা শুনি আমরা। বিশাল লম্বা হাত, আইন ধরতে, মানে সবার জন্য সমান, আইন নিজস্ব গতিতে চলবে। দীর্ঘদিন থেকে আমরা জানি, হ্যাঁ, আমি এটা দাবি করতে প্রস্তুত বা এটা মানতে প্রস্তুত, সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে কখনো সত্যিকার অর্থে এই দেশে ইনসাফের সমাজ ছিল না। আইন বিচার এগুলো সঠিকভাবে ঠিকঠাকভাবে কাজ করেছে আমরা মনে করি না, সত্যিই করি না, ইতিহাসে কোনোদিন করে নাই। কিন্তু গত বেশ কয়েক বছর স্পেশালি সরকার যখন থেকে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচনী ব্যবস্থাকে নষ্ট করে ক্ষমতায় থেকে যাবে, সেটা হলো সংবিধানের ৫ম সংশোধনী যখন করে, তাদের এই দফায় ক্ষমতা আসার ২-২.৫ বছরের মাথায়, মানে গ্রসলি ২০১২ সাল থেকে আজকে ২৪ সাল, এই ১২ বছর ধাপে ধাপে আইনকে, বিচারকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এটা আর ইতিহাসে কখনো ছিল না। এত খারাপ। এত সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শকরা দেখেছেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যে বর্তমানে আমাদের দেশের কি পরিস্থিতি, আসলে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে আসলে কি গুঞ্জন উঠেছে, আপনারা ভিডিওটি দেখে সম্পূর্ণ বিষয়টুকু বুঝতে পেরেছেন যে আসলে বিষয়টুকু কতটুকু সত্য। আসলে এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো আসলে রাজনৈতিক অনেক আলোচক তারা এই বিষয় নিয়ে আলোচনা করেছেন, আপনারা সেই বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।